শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মেইটসোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর একটি দিন, সুন্দর একটি তার সকাল, এবং এই সকালের সাথে সাথে কিন্তু অনেক কিছুই জড়িত থাকে মানুষের সামাজিক মানসিক অবস্থা এবং একই সাথে জলবায়ু, প্রকৃতি, পরিবেশ। সকালটা যদি খুব বৃষ্টি স্নাত হয় তাহলে দিনটা হয় একরকম, আবার যদি হয় বেশ রৌদ্রোজ্জ্বল তাহলে কিন্তু আর একরকম। শুভ সকাল জেরিন, কেমন আছো? মাসুক, খুবই সুন্দর করে বললে আসলে। শুভ সকাল, খুবই ভালো আছি, কেমন আছো তুমি? আমিও ভালো আছি যথারীতি, এবং রাঙা সকাল আসলে আমাদের প্রাণের জায়গা। এই জায়গায় আসলে সবাই আসলে ভালো না হয়ে আসলে উপায় থাকে না। এবং যেটা হয় যে আমাদের মাঝে গুণী যেসব মানুষরা থাকেন, যাদের গল্প আমরা শুনি কর্মজীবন, ব্যক্তি জীবন সবকিছু সম্পর্কে, সেটা আসলে আমাদের জন্য আরো বেশি আনন্দের হয়ে ওঠে, একই সাথে দর্শকদেরও। চলো দর্শকদেরকে জানিয়ে দিই কে আছে আজকে আমাদের সাথে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি অর্থনীতিবিদ এবং জলবায়ু বিশেষজ্ঞ এম জাকির হোসেন খান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। আপনাদেরকে শুভ সকাল, এবং সবাইকে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। সুন্দর এই সকালে আপনাকে পেয়ে আমরা ভীষণ ভালো বোধ করছি, এবং আমরা আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনার গল্প শুনে আমরা আরো অনেক বেশি সমৃদ্ধ হব। আমিও আশা করি যে আমি আমার ব্যক্তিগত জীবনের এবং এর সাথে পেশাগত যে কাজের ক্ষেত্রে যেসব বিষয়গুলো আছে, যদি পাঠকরা শুনে আমার শেয়ার করতে ভালো লাগবে। আমি আশা করছি সময়টা খুব ভালোই কাটবে আমাদের আলোচনার মাধ্যমে। স্যার, একদমই যদি শৈশবে চলে যাই, শৈশবের দিনগুলো তো আসলে সবারই একদম মনের মণিকোঠায় লেখা থাকে। একটু সেই জায়গা থেকে কিছু গল্প আমরা শুনতে চাই। কোথায় ছিল জন্ম, বেড়ে ওঠাটা কেমন ছিল? আমার জন্মটা, আমি মাঝে মাঝে একটু মজা করেই বলি যে জন্মটা অনেকেই বলে একটা নির্দিষ্ট স্থানে, কিন্তু সে 1974 সালের 25 মে এবং 11 জ্যৈষ্ঠ, যেটা কাজী নজরুলের জন্মদিনও একই দিন। তো সেই যে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম যে জায়গাটাতে এসেছিলেন, ত্রিশাল, ময়মনসিংহ ত্রিশালে। তো সেই ময়মনসিংহেই আমার বাড়ি ত্রিশালই, বাট আমার জন্মগ্রহণটা ময়মনসিংহের আমার হাসপাতালে হয়েছিল। তো এটা একটা মজার কাহিনীও আছে যে এরকম যে আমার বাবা ডাক্তার ছিলেন, তো তখন উনি ওনার চাকরিরত অবস্থায় জামালপুর ইসলামপুরে অবস্থান করছেন। তো তখন যেটা হলো যে আম্মা ময়মনসিংহ শহরে থাকেন তখন, যেহেতু আমি মায়ের পেটে। তো তখন আব্বা তখন হাসপাতালে অলরেডি অবস্থান করছেন ইসলামপুরে। তখন ওনার বন্ধুরা আমার আম্মাকে হাসপাতালে নিয়ে আসলো। আব্বার আসতেই পারল না, পরে আসলো আর কি, আমি জন্মগ্রহণ করার পরে। তো ওখানে জন্ম। এরপরে আমি ময়মনসিংহ শহরে কিছুদিন অবস্থান করি, কিন্তু এরপরে ওখান থেকে আব্বার কর্মসূত্রে আম্মাও চলে যান। সেখানে আমি ইসলামপুরে আমার ছোটবেলার একেবারে ছোট সময়টাতে কেটেছে, এবং তখন বাংলাদেশে একটা ক্রান্তিকালও যাচ্ছিল, 74 সাল। তখন একটু আর্থিকভাবে মানুষের অভাব অনটন। তো আমার বাবা এমনও হতো, আমার মা বলতেন যে তখন যে থানা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ছিলেন, 8 দিন 10 দিন উনি ওই চরাঞ্চলে থাকতেন, কারণ প্রচুর ডায়রিয়া রোগী হচ্ছে, এগুলো লুক আফটার করা। সো আবার জন্মটা পরে ওখান থেকে আবার পরে আব্বা 76 সালে সম্ভবত, আমি দেখেন, উনি আমার আর ত্রিশাল যেটা হাসপাতাল, যেটা থানা হাসপাতাল, এটার প্রতিষ্ঠাতা প্রশাসক হিসাবে জয়েন করেন। তো ওখানে আমি ছোট থেকেই হাসপাতাল কোয়ার্টারে বড়, বাট আবার পড়াশোনা ওই দরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা সেখানে আমি করি। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেও মানুষের জীবনে আসলে যে বিষয়গুলো থাকে, যে একটা কথা আছে জেরিন, যে মর্নিং শোজ দ্য ডে। ছোটবেলায় আসলে মানুষটা বড় হয়ে কি রকম হবে এটা কিন্তু ছোট থেকে একটু একটু ধারণা করা যায়। আপনি কেমন প্রকৃতির ছিলেন, শান্ত নাকি দুরন্ত? ভেরি ইন্টারেস্টিংলি, আমার নামটা, আমার ছোট নামটা যেটা সবাই পরিচিত হয় আমার এলাকাতে, বলে রাসেল। তো আমার খালা, বড় খালা, এবং উনি আমাদের মুরব্বী, এবং আমার বড় খালু শহীদ বুদ্ধিজীবী। তো উনি খুব শখ করে আমার নামটা দিয়েছিলেন রাসেল, বাটন রাসেলের নাম অনুসারে। তো ভেরি ইন্টারেস্টিংলি, বাট আমি কিন্তু ছোটবেলায় প্রচন্ড ডানপিটে ছিলাম, মানে এমন ডানপিটে ছিলাম, এবং খুবই মানে অনেকটা হয় না যে মানে জেদি টাইপেরও ছিলাম কিছুটা, মানে যেটা আমি বলতে চাচ্ছি বা করতে চাচ্ছি এটা আমাকে করতেই হবে। এবং সবসময় আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব ভালো লাগে।
যেমন আমি ছোটবেলায় একটা বড় হলো যে সারাক্ষণ আমি কিন্তু বিভিন্ন জঙ্গল টঙ্গলে পাখি দেখা, পাখি ধরা, বা এমনও হয়েছে যে শিয়াল কোনো জায়গায় শিয়াল দেখতে পাওয়া গেছে আমাদের বন্ধুদের সাথে, ছোট আমি তখন দৌড়াতে শিয়ালের পিছনে দৌড়াচ্ছি। আচ্ছা, গাছে হয়তো বা নদীর পাড়ে গাছ, যেমন ডেওয়া ফল ছিল আমাদের বাসার পাশে এবং সুতিয়া নদীর পাশে। ডেওয়া ফলের গাছটা না অনেক বেশি ইয়া ছিল, মানে দেখতে ভয় লাগতো, জিন টিন তো এরকম বলতো। কিন্তু আমার কথা যখন বলছে জিন থাকে তখন আমাকে এটা আবার আরো বেশি একেবারে ভিতরে ঢুকে আমি ফল ইয়া করে কালেক্ট করে, এগুলি ছিল আমার ছোট থেকে। অ্যাডভেঞ্চারটা আমার খুবই প্রিয় ছিল এবং আমি সবসময় প্রকৃতির সাথে থাকাটা আমার ছোটবেলা থেকে এক ধরনের অ্যালাইনমেন্ট। আমি যেমন সুতিয়া নদীতে সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে। যেমন আমি এই যে বর্ষাকালে যখন পানি হতো, ওখানে একটা ব্রিজ ছিল, ব্রিজ থেকে আমরা ওই বাচ্চাদের সাথে লাফ দিতাম, ডাউনে চলে যেতাম, আবার উঠে এসে লাফ দেওয়া, মানে সাঁতার কাটা, বা ওই বিভিন্ন ধরনের, যেমন আমরা যখন আমাদের বড়ের সময় হতো বা আমের সময় হতো তখন গাছ থেকে আম পেড়ে লবণ দিয়ে ওখানে বসে খাওয়া, এগুলো আমার একটা রেগুলার কাজের ছিল। নরমালি হয় না যে সরকারের আমলাদের ছেলের সন্তানরা একটু, এটাই আমি ভাবছিলাম আসলে। বাট আমি আমার জীবনে একটা প্রথম থেকেই আমি একটু ডিফারেন্ট, মানে আমার মতো করে আমি চলার চেষ্টা করেছি। এবং সেখানে আবার সবচেয়ে বড় কথা হলো আমার মা যতটাই কঠোর ছিলেন, আমার বাবা ততটাই আমার রিল্যাক্স ছিলেন। বিং এ গভর্নমেন্ট সার্ভেন্ট, উনি কখনোই আমাদেরকে ওইভাবে মানে ট্রিট মানুষ পুরোটাই, মানে আমার বাবা ডাক্তার ছিলেন, যেমন আমরা 3 ভাই 1 বোন। তো আমার বোনটা ডেন্টিস্ট হয়েছে, মানে সে পিএইচডি করেছে, এখন মালয়েশিয়াতে থাকে। কিন্তু আমরা কিন্তু 3 ভাইয়ের একজনও কিন্তু ডাক্তার হইনি। মানে কেন হয়নি সেটা নট নেসেসারিলি যে আমাদের ভাল লাগতো না তা না, কিন্তু প্রফেশনাল হিসাবে নেওয়ার ক্ষেত্রে উনি একটা ফ্রিডম দিয়েছেন। আচ্ছা, আমি মানে হয় না যে নর্মালি এটা করা, কিন্তু আমরা বেসিক্যালি এমন না যে আমরা চিন্তা ভাবনা করি না, হয়তো চিন্তা ভাবনা করেছি, কিন্তু আসলে মায়ের কঠোরতা না বাবা ভালোবাসা দিয়ে অনেকটাই মানে আমার ছোটবেলাটা মানে ডান পেটে থাকার কারণে আমি প্রায় বলি আমার মাথার মধ্যে এখন চুল কিছু কম। আমার মায়ের মানে শাসনের কারণে হয়তো চুল ধরে টান দিয়েছে। আপনার শৈশব থেকে আমরা বুঝতেই পারছি যে দারুণ দুরন্ত ছিলেন এবং চমৎকার অভিজ্ঞতার মধ্যে আপনার যেটা আমরা লক্ষ্য করলাম যে অনুসন্ধান করার বা এক্সপ্লোর করার যে ইচ্ছাটা সেটা বরাবরই ছিল, প্রকৃতি ব্যাপারে সেটা সবসময় লক্ষ্য করা যাচ্ছে। এবং এই দারুণ এবং দুরন্ত মানুষটার জীবনও কিন্তু অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছে, অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছে। দর্শকরা পুরোটা হয়তো জানে না, পুরো গল্পের মধ্য দিয়ে জানবে, কিন্তু আমি শুরুতে একটু জানিয়ে আসতে চাই। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এম জাকির হোসেন খান 2 দশকেরও বেশি সময় ধরে জলবায়ু অভিযোজন, জলবায়ু অর্থায়ন, পরিবেশ নীতি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় কাজ করছেন। বর্তমানে তিনি চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান হিসেবে কর্মরত আছেন এবং জলবায়ু সহনশীলতা বিষয়ক গবেষণা পরিচালনা করছেন। এর পাশাপাশি তিনি ইউরোপীয় জলবায়ু ফাউন্ডেশন ECF এর সহযোগিতায় বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির অর্থায়ন সম্পর্কিত গবেষণাও পরিচালনা করছেন। এম জাকির হোসেন খান ক্লাইমেট ফাইন্যান্স এক্সপার্ট হিসেবে লেবানন সরকারের GCF প্রস্তুতি প্রকল্পে কাজ করেছেন, যেখানে তিনি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রাধান্যপ্রাপ্ত প্রকল্প চিহ্নিত করেছেন। তিনি UNDP, GIZ, USAID, ADB এবং বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করেছেন এবং বিভিন্ন জাতীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে জলবায়ু অর্থায়ন নীতি নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সালাঙ্গোর বিশ্ববিদ্যালয়ে টেকসই অর্থায়নে PhD করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু ও অর্থনৈতিক প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন এবং গ্রিন ক্লাইমেট ফান্ড ও অন্যান্য দাতা সংস্থার সঙ্গে কাজ করেছেন। দর্শক, চলে যায় অতিথির কাছে। সেই দুরন্ত ছেলেটা আসলে বড় হয়ে কাজের ক্ষেত্রেও বৈচিত্র্যময়তা প্রকাশ করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে সব কিছুই পরিবেশ বিষয়ক, জলবায়ু বিষয়ক। যেটা আসলে আমি ভাবছিলাম আপনি যখন বলছিলেন যে যেটা হয় মাসুক, যে গভর্নমেন্ট অফিসার যারা আছে তাদের ছেলে বা বাচ্চাদেরকে নর্মালি অন্যরকমভাবে তারা রাখতে পছন্দ করে, যে অফিসার্স কোয়ার্টারে থাকবে, অন্য কারোর সঙ্গে মিশবে না। বাট আপনার ক্ষেত্রে সম্পূর্ণই আলাদা এবং প্রকৃতির প্রভাবটা আপনার কাজে কি তখন থেকেই পড়েছিল? হ্যাঁ, মানে আমার বাবার পার্সোনালি উনি ডাক্তার ছিলেন, বাট আমাদের বাসায় যেটা একটা মানে সবসময় দেখতাম, মানে একটা
মানে একটা ন্যাচারাল, যেমন হাসপাতালে এনভায়রনমেন্টে ছিলাম, আমরা কোয়ার্টারে থাকতাম, কিন্তু আমার আব্বা ওনার সমস্ত স্টাফদেরকে নিয়ে কৃষি কাজটা উনি সবাইকে নিয়ে করতেন। যেমন বিশাল হয়তো দেখা গেল যে তখন আলুর চাষ হয়েছে, তো ওনার সমস্ত স্টাফরা উইকেন্ডে শুক্র শনিবার দিন হয়তো বা বন্ধ একসাথে আলুর পরিচর্যা করছে বা আলু উত্তোলন করেছে। মানে যেটা হলো যে এইটা আমার সবসময় দেখা হতো যে আমাদের আমাদের যে ত্রিশালের বাসাটা, সেখানে আব্বা সব সময় ফলের গাছ লাগাতেন, আম্মা সবসময় ফুলের গাছ লাগাতো। মানে এটা আমাদের একটা, আমি ছোটবেলায়, এবং আমাদের পুকুর ছিল দুটো, এখন একটা পুকুর আছে। তো আমি যেমন বর্ষাকালে মাছ ধরতাম বা এগুলি করতাম, এগুলোর ক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রেও আমি যখন আসলাম, যখন আমার অর্থনীতিতে আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি মাস্টার্স যখন করলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, তখন ওখানে পরিবেশ অর্থনীতির উপরে বিশেষ একটা মানে স্পেশালাইজেশন একটা প্রভিশন ছিল, কিন্তু কোনো স্টুডেন্ট নেই। তো এখন তো স্টুডেন্ট নেই, তখন আমাকে বললো যে আমার প্রফেসর যিনি ছিলেন, আমি অলওয়েজ রেসপেক্ট টু হিম, প্রফেসর একানামুল হক, উনি আমাকে বললেন যে তুমি কিভাবে পড়বা, বললো 4 জন না হলে তো কোর্স অফার করা যাবে। আমি তখন বললাম যে আই টুক ইট চ্যালেঞ্জ, কারণ আমার সবসময় এরকম, আমার চ্যালেঞ্জ না নিলে আমি কমফোর্ট জোনে আমি অপারেট করতে পারি। সেটা আসলে আপনার শৈশব থেকে আমরা লক্ষ্য করছি, এবং আপনার শৈশবেই আরেকটু ফিরে যেতে চাই, যে শৈশবটা আরেকটু শুনে হয়তো বা আপনার ওই জীবনগুলো শুনবো, ওই ব্যাপারগুলো শুনবো। স্যার, ছোটবেলায় আসলে পারিবারিক পরিবেশটা কেমন ছিল? আমার পরিবারে আমরা হয়তো বা তখন 2 ভাই, আমার বাবা মা, কিন্তু আমাদের সবসময় দেখতাম সদস্য সংখ্যা কমপক্ষে 15 থেকে 20। মানে আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই বোন, বা আমার খালারা, চাচারা, এটা এমন হতো যে সারাক্ষণই মানে বাসায় আসলে গেস্ট, এটা নর্মাল বিষয় ছিল। এমনও হতো যে হয়তো দেখা যাচ্ছে বিকালে আমি স্কুল থেকে এসেছি, আমার হয়তো নতুন করে রান্না করা হচ্ছে, কারণ অলরেডি গেস্টরা এসে খাওয়া দাওয়া করছে। তো উই আর ইউজড টু দ্যাট। আমরা মানে আমাদের খুবই একটা মানে যৌথ পরিবার যেটা বলা হয়, একেবারেই মানে আমার জন্মর আগে যেমন আমার দাদা দাদি থাকতেন, আমার নানু এসে থাকতেন, তো আমি সবসময় এই পরিবেশটাতে মানুষ হয়েছে। এবং আমাদের বাবা মার কথা ছিল যে, আমার আব্বা সবসময় একটা কথা বলতো যে আমি কখনো বলবা না, সবসময় বলবা আমরা, তা আমরার ভিতরে আমি তুমি শেয়ার থাকে, তো সবাইকে নিয়ে থাকতে হয়। খুব সুন্দর একটি কথা। হ্যাঁ, তো এইটা আমি সবসময় উনি এই কথাটা বলতে, যে একার জন্য চিন্তা কখনো করতে যাবে না, এটা তোমার লাইফে মানে তুমি নিজে একা আসলে কখনোই ফুলফিল হতে পারবে না, বাট সবাইকে নিয়ে থাকতে তোমার গ্যাপটাও তারা ফুলফিল করে। কত দারুণ চিন্তা ভাবনা বা কত সুন্দর। এটা এবং আমরা ওই ফিলোসফিতে আমাদের ভাই বোনেরা মানে চেষ্টা আমরা করেছি, বাট এখনো করে যাচ্ছে, হয়তো অনেক সময় পারি না, বাট এটা একটা ফিলোসফি। আর একটা বিষয় ছিল যে মানে এক্সপোজ করে নিজেকে, যে অনেক বেশি মানে ম্যাটেরিয়ালিস্টিক মানে অ্যাসেট বা এগুলোর ব্যাপারে উনি সবসময় বলতো যে দোজ আর ভেরি ইউজলেস আনটিল আনলেস ইট হ্যাজ বিন ইউজ ফর অল। তো মানে এবং যেটা হতো যে আমার বাবাকে দেখতাম যে মানে উনি যখন রুগী দেখতেন, তখন হয়তোবা গরিব রুগীদের যারা আসতো তারা প্রায় রুগী হয়তো উনি ভিজিট নিতেন। এবং আরেকটা জিনিস আমি ছোটবেলায় দেখতাম যে ডক্টরসদেরকে যে স্যাম্পলগুলি দেওয়া হয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেন, ওগুলি মোস্ট অফ দ্য কেসে উনি কখনো ঘরের ভিতরে নিতেন না। চমৎকারভাবে বলছিলেন স্যার। 1990 সালে তো আপনার এসএসসি কমপ্লিট হয়, 92 সালে এইচএসসি। একটু স্কুল জীবনে আসি, যে স্কুল জীবনে নানা ধরনের অ্যাক্টিভিটির মধ্যে ছিলেন, পরবর্তীতে বর্তমান সময়ে আপনি লেখালেখিও করছেন। স্কুল জীবনে কি এই লেখালেখি বা এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটির কোনো প্রভাব আপনি লক্ষ্য করেছিলেন কিনা? হ্যাঁ, আমি স্কুল জীবনে মানে খেলাধুলাটাতে খুব বেশি দূর আগাতে পারিনি, কারণ এক সময় আমি ফুটবল একটু খেলতাম, তারপরে দেখা গেল যে বুকে ব্যথা পেয়ে যায়, আর পরে খেলা হয়নি। কিন্তু আমি ব্যাডমিন্টনটা এখনো চেষ্টা করি মাঝে মাঝে খেলতে। কিন্তু আমি স্কুল জীবনে যেমন রেগুলার উপস্থিত বক্তৃতা বা রচনা লেখা, এগুলো আমার একটা খুবই ছিল। এবং আপনি যে সৃজনশীল, সেটা আপনার কথাই প্রমাণিত হচ্ছে। তো যেটা হচ্ছে যে আমরা ওটা, এবং আমার লাইফে সবসময় লেখালেখিটা আমার নিজস্ব জন্য আমি করতাম। এবং ছোটবেলা থেকে আমি সবসময় যে কোনো ধরনের মানে এক্সটার্নাল বুকস বা ম্যাগাজিন বা আমাদের যে ভ্রমণ সাহিত্য বা আমাদের মানে যারা বড় বড় আমাদের মনীষী আছেন তাদের জীবনী, এগুলি আমার পড়াটা রেগুলার। আমি যখন ক্লাস 2-3 থেকে পড়ি, তখন থেকে আমার এগুলো পড়া। আমার বাসায় তখন বিচিত্রা থেকে শুরু করে জায়জের দিন থেকে শুরু করে আপনার হলো মাসিক মদিনা, সব ধরনের আমার রিসোর্সফুল ছিল।
ময়মনসিংহ শহরে একটা রুমি পাঠাগার ছিল, সেখান থেকে আমি বই এনে পড়তাম আমি। তো আমার তো এটা হলো কি যে এই লেখালেখি বা পড়াশোনাটার প্রতি এবং আন্তর্জাতিক গ্লোবাল কোথায় যাচ্ছে, গ্লোবাল পলিটিক্স বা আদার টেনশনগুলো কি হচ্ছে, আমাদের ন্যাচারাল রিসোর্সের যে বিভিন্ন উপাদানগুলো আছে এগুলো কিভাবে ইন্টারেক্ট করে টু ইচ আদার। কোরআনের একটা আয়াত আছে যে দুটো প্রবাহ একসাথে একটার সাথে মিলে যায় না। তো আমার কথা ছিল যে এই গ্যালাক্সিটা তো একটা সিস্টেমে চলে, তো কোরআনের একটা হলে তো বলা হয় যে এটা ধর্মগ্রন্থ, তো বাট আমার কথা ছিল যে যিনি ধর্মগ্রন্থের বলে এটা নিশ্চয়ই একটা কোনো একটা ইয়ে আছে, মানে ডাইমেনশন কোথাও না কোথাও আছে। আই স্টার্টেড সার্চিং, আমি এই ওশানোগ্রাফির যে ইয়াগুলো সার্চ করতে থাকলাম যে কোথাও না কোথাও একটা রেফারেন্স আছে স্কুলে থাকা অবস্থায় যে দেয়ার ইজ এ সায়েন্স, পৃথিবী সায়েন্স ছাড়া চলবে না, মানে ষষ্ঠ আমি হয়তো আমি যেটা জানি না বাট সেটা হয়তো বিশ্বাস আমি করতেছি, কিন্তু দেয়ার ইজ এ সায়েন্স। ফাইনালি আমি পেলাম যে দুইটা মহাসাগর আসলেই আপনি পাশাপাশি বয়ে যায়, একটা পানির ঘনত্ব বেশি দেখে কালো, আরেকটা তো যেটা হচ্ছে যে এইগুলো আবার এই কালচারাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে বা আদার জিনিসগুলো, যেমন আবৃত্তি একসময় আমি করতাম, কিন্তু আবৃত্তিটা রেগুলার আর মানে চর্চা করার সুযোগ হয়নি। আমি আপনার কর্মজীবন নিয়ে আসলে আপনি এত ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে আপনার কাছে আশা করাটা আসলে ছিল, বাট আমি তারপর কিন্তু আমি পড়াশোনাটা যখন এসএসসি পাস করলাম, তারপর ইন্টারমিডিয়েটটা করলাম। করে স্যার এসএসসি এবং এইচএসসি তে রেজাল্ট কেমন ছিল? ফলাফল দুটোই আবার ফার্স্ট ডিভিশন ছিল, বাট দ্যাট ইজ দ্য স্টোরি। এসএসসি তে অ্যাকচুয়ালি দেন এগেইন আমি অলওয়েজ তো বললাম যে ডিসকমফোর্ট জোনে অপারেট করি। যেমন টেস্টের পরে তখন আমার দুইটা ম্যাথমেটিক্স, একটা জেনারেল ম্যাথ, একটা হায়ার ম্যাথ। তো আমি তখন টেস্টের পরে আরেকটা ম্যাথ নিলাম যে আমার স্ট্যান্ড করতে হবে 90-তে। তো তখন 4টা লেটার পাইতে বলতো, 4টা লেটার পেলে মোটামুটি স্ট্যান্ড করা। তো সব টিচাররা না করলো যে তুমি এখন ম্যানেজ করতে পারবে না। টেস্টের পরে নিলাম, টেস্টের পরে মাত্র 2 মাস পরে ফাইনাল পরীক্ষা। তো আমি তখন নিলাম, তো আমি চ্যালেঞ্জ করেই নিলাম, কিন্তু যেটা হয়েছে যে ওইটার উপর বেশি এমফাসাইজ করতে যায়, তারপরে আমি তো স্ট্যান্ড করা দূরে স্টারও পাইনি। তখন তো স্টার আপনার জীবনে আমরা যেটা দেখছিলাম যে বড় বড় চ্যালেঞ্জ নেওয়ার একটা প্রবণতা রয়েছে, অনুসন্ধানী আপনি অনেক বেশি কৌতূহলী আপনি। হ্যাঁ, আমার কথা হলো যে লাইফটা আমি সবসময় এক্সপ্লোর করতে পছন্দ করি, মানে এটা লাইফ ইজ অলওয়েজ এ মানে যে সব ধরনের অভিজ্ঞতা আমাদেরকে যদি না নেয়। যেমন আমি ক্লাস 7-এ 8-এ থাকতেই আমি কিন্তু ফ্যামিলি থেকে চলে আসছি, মানে বাইরে মানে আমার খালার বাসায় ছিলাম, পর হোস্টেলে চলে আসছি। লাইফকে আমার মতো ইন্ডিপেন্ডেন্টলি আমি বড় হতে। মানে স্যার ভার্সিটি জীবনকে বলা হয় যে জীবনের একটা এমন ধাপ যেটা আসলে জীবন থেকে কখনোই বিচ্ছিন্ন করা যায় না, যার প্রভাবটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রয়ে যায়। তো ভার্সিটি জীবনে আপনি ভর্তি হলেন কোথায়? ভেরি ইন্টারেস্টিং। আমার ভর্তি হওয়ার কথা ঢাকা ইউনিভার্সিটিতে, সোশ্যাল ওয়েলফেয়ার আমি চান্স পেয়েছিলাম, কিন্তু আমি সোশ্যাল ওয়েলফেয়ারে পড়বো না, আমার ইচ্ছা হলো ইকোনমিক্সে পড়বো। আচ্ছা, যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে হয় নাই, তারপরে আমি তখন বললাম যে না, তাহলে আমি তখন নর্থ সাউথ ইউনিভার্সিটি আমাকে অফার করলো যে তুমি এখানে পড়তে হও, কিন্তু আমি বললাম যে এত টাকা দিয়ে আমি ভর্তি হতে পারবো না। তারপরে আমি করলাম কি, তখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেলাম, বাট আমার টার্গেটটা ছিল যে আইল গেট ব্যাক টু নর্থ সাউথ থেকে। আচ্ছা, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্ল্যানটা ছিল যে আমি ওখানে ময়মনসিংহ আনন্দমোহনে ভর্তি হলাম, হয়ে তারপর আব্বা আবার ফরিদপুরে সিভিল সার্জন হলো। তো সেখানে উনি থাকা অবস্থায় আমি ট্রান্সফার করে ওনার সাথে চলে গেলাম, কারণ আমার উদ্দেশ্যটা হলো যে আব্বার কাছে যতটা কাছে থাকা যায়। আচ্ছা, তো ওখানে আমি এবং ফরিদপুরে আসলে আমার আন্ডারগ্রেড, এবং ওখানে আমি আরো আমার কিছু সৃজনশীল কাজের ওখানেও আমি করেছি। ওখানে যেমন একটা স্কুল করা, একটা কলেজ করা, এগুলো আমার হাতে। এত অল্প বয়সে আসলে এত কিছুর সঙ্গে যুক্ত। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে, আমরা অনেক সময় বলে থাকি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কেউ হয়তো অত ভালো কিছু করতে পারে না, আমাদের মধ্যে একটা স্টেরিওটাইপ ধারণা আছে, কিন্তু আপনি আপনার কর্মজীবন দিয়ে সেটা আসলে আবার এটা বলা যায় যে প্লেস ডাজন্ট ম্যাটার, প্লেস ডাজন্ট ম্যাটার, সেটা আপনি প্রমাণ করেছেন। একটু চলে যেতে চাই যে নর্থ সাউথে পড়াশোনা শেষ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তার পরবর্তীতে আসলে কি হলো? নর্থ সাউথে এসে আমি তখন নর্থ সাউথে যখন ভর্তি হব, তখন তো জাতীয় বিশ্ববিদ্যালয় ইউসি এটা মানে ইউজুয়ালি তখন 4 বছর নর্থ সাউথে, আমরা অনার্স করে আসছি 3 বছর নর্থ সাউথে। আমার প্রফেসর একা মনে হবে যে তোমাকে তো আরেক বছরের মাস্টার্সের কিছু অনার্সের কিছু কোর্স করতে হবে, প্রি রিকুইজিট দিল, সে মাস্টার্সে দিল। তো আমি বললাম আই টুক ইট চ্যালেঞ্জ, ওকে আই উইল ডু দ্যাট।
তো এবং আমাকে লিখে দিতে হলো যে অ্যাটলিস্ট আপার সেকেন্ড ক্লাস আমি পাবো অনার্স। আমি সে লিখে দিয়ে দিলাম যে হ্যাঁ যদি না পাই তাহলে আপনি ভর্তি ক্যান্সেল করে দেবে ডিপার্টমেন্ট, আমি পাবো এটা শিওর থাকে। কারণ আমার আন্ডার গ্রেডের জাতীয় বিষয় দুটাতেই ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। তো যাও পার্ট থ্রিতে এসে আমি অল্পের জন্য ফার্স্ট ক্লাস পাইনি, বাট ইন দ্য বোর্ডে যেটা ছিল যে আমি সিক্সথ হয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আই ওয়াজ সাপোজ টু ফার্স্ট হওয়ার একটা প্ল্যান ছিল, ওটা পার্ট থ্রি একটা এক্সাম, ওটাতে সাডেনলি ম্যাচ হয়ে গেছে, যার ফলে হয়নি। আসলে পড়াশোনা জীবনটা এমন যে পরে নর্থসাউথে যখন আসলাম তখন প্রথম 1-2 সেমিস্টার একটু টাফ হলো, কিন্তু আই ওয়াজ এন্ডেড আপ উইথ দ্য জিপিএ 4 এর আউট অফ 3.51 দিয়ে আমি করলাম। আই এম দ্য ফার্স্ট ম্যান নর্থসাউথে যে গ্লোবাল রিসার্চ ফান্ড, সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টাল ইকোনমিক্সের একটা রিসার্চ ফান্ড পেলাম ফর মাই থিসিস। এবং সেটার থেকে ওইটা পেপারটা আবার ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে আবার অক্সফোর্ড দুটো থেকে দুটো চ্যাপ্টার বুক চ্যাপ্টার হিসাবে পাবলিশ আর অনলি রেফারেন্স পড়াই দেখেন। আমি নিজেও ক্যামব্রিজে যখন গেলাম। এবং কত সালে শেষ করলেন নর্থ সাউথে? ওটা আমি শেষ করলাম 2003-এ। আমার নরমালি শেষ হয়েছে, থিসিসটা করতে আমার 13 বছরের সময় লাগছে। তার মানে বলা যায় যে 4 বা 5 এর দিকে। 5 এর দিকে আমার মূলত থিসিসটা শেষ হয়েছে। আমি এর পরপরই কি ঢুকে গেলেন কর্মক্ষেত্রে বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল? বাট এনিওয়ে নর্থ সাউথে থাকা অবস্থায় কিন্তু আমি কিছুদিন আবার সরকারকে সার্ভ করেছি। সেটা হলো যে জাতীয় রাজস্ব সংস্কার কমিশন হয়েছিল 2002-এ, ওখানে আমাকে গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়ে গেছিল। আচ্ছা, তার মানে সেটা আপনার প্রথম কর্মজীবন, রাইট। সেখানে কতদিন ছিল? 13 মাসের মতো ছিল। 13 মাস। রিপোর্টটা তৈরি করার জন্য আমার কিছু স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়েছিল, যেমন সরকারের তখন জাতীয় রাজস্ব বোর্ডের যে ভ্যাট মডেল করা বলা, এটা তৈরি করা এবং কাস্টমস এবং ডিউটিজ, এগুলো বেশ কিছু সংস্কারের কাজ আমাকে করতে হয়েছিল। তারপরে আমি আবার ব্যাক করি আচ্ছা স্টাডিতে, পড়াশোনা শেষ করলেন। তারপরে ওখানে টিআইবিতে আমি রেজাল্ট বের হওয়ার আগে নর্থসাউথে আমার সার্টিফিকেট পাওয়ার আগে টিআইবিতে আমাকে রিক্রুটমেন্ট হলো। আমি অক্টোবরের দিকে জয়েন করলাম। আচ্ছা স্যার, ট্রান্সপারেন্সি বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেটা, সেটাতে আপনি জয়েন করলেন কবে? 2005-এর অক্টোবর। 2005-এর অক্টোবরে। কতদিন কাজ করেছেন? 16 বছর। 16 বছর অনেক দিন। এবং এইটাতে জয়েন করার পিছনে ওয়ান অফ দ্য মোটিভেশন ছিল প্রফেসর মুজাফফর আহমেদ। আচ্ছা, তো বিং অ্যান ইকোনমিস্ট, উনি যখন গভর্নেন্সের উপরে কাজ করতেন তখন আমার কাছে মনে হলো যে আই শুড অলসো ওয়ার্ক অন দ্যাট। অ্যান্ড আরেকটা বিষয়, এটা পার্সোনাল বিষয়, কিন্তু তারপর আমার বাবার কর্মরত অবস্থায় সততার জন্য হি হ্যাজ ফেসড লটস অফ সাফারিংস। এমনও হয়েছে যেমন ফরিদপুরে ওনাকে প্রমোশন দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক করা হয়েছে, কিন্তু তৎকালীন মন্ত্রীর সাথে ওনার বা ওনার লোকজনের সাথে ফান্ডিং নিয়ে করাপশনের ইস্যুতে উনি সুযোগ দেন না বলে ওনাকে জয়েনও করতে দেন না। তো সো আই থট যে আই শুড জয়েন টিআইবি, যে আমার বাবার এই জিনিসগুলো লেগাসি, যারা করাপশনকে আরো আনবিল করা। এবং 2009 এবং আমি ওখানে যে আবার পরিবেশ এবং প্রকৃতি নিয়ে শুরু করি। এই পরিবেশ এবং প্রকৃতির শুরুর গল্পটা শুনতে চাই, যেখানে আপনি আসলে জলবায়ুর উপরে বাকি জীবন বা পড়াশোনা বাকি কাজ শুরু করেছেন 2009 থেকে। এবার 2009-এর গল্পটা আসলে শুনতে চাই। তো আমার বেসিক্যালি যখন আমি ওখানে ঢুকে, যেহেতু আমি পরিবেশ অর্থনীতির উপরেই স্পেশালাইজেশন, যেটা বলছেন নর্থ সাউথে, তখন আমি তো রিডিং কোর্স হিসাবে একা একা পড়েই কিন্তু আমি ওই কোর্সটা কমপ্লিট করি। মানে কারণ স্টুডেন্ট নাই, আমাকে একা পড়তে হবে, একাই পরীক্ষা দিতে হবে। আই ডিড দ্যাট এবং ফরচুনেটলি খুব ভালো গ্রেডই পাইছিলাম দুটো। তো যেটা হলো যে তখন টিআইবিতে আমি তখন চিন্তা করতেছিলাম, এই যে পরিবেশগতভাবে যে দুর্নীতি, নদী দখল করা বা আপনার আমাদের বনগুলো দখল হয়ে যাচ্ছে, এবং আপনি জানেন ময়মনসিংহ মধুপুর ফরেস্ট বিশাল আমাদের, এবং শালবন ফরেস্টের মাঝখান দিয়ে তো রাস্তা, তো এগুলো আমি দেখতে পেতাম যে কিভাবে ডিক্লাইন হচ্ছে ওভার দ্য। এবং আমার একটা ফিলিংস আসতেছিল যে খুব দ্রুত বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ, এটা নদী থাকবে না, শুধু বাংলাদেশটা ঠিক আর নাম জিওগ্রাফি থাকবে, এরকম একটা অবস্থার দিকে যাবে। তখন আমি টিআইবিতে তখন কাজ করতে শুরু করতে, তখন আমি চিন্তা করলাম যে জলবায়ু নিয়ে যে গ্লোবাল যে চ্যালেঞ্জটা, তখন আমার মনে আছে 5th অ্যাসেসমেন্ট রিপোর্ট আসলো আইপিসিসির ক্লাইমেটের উপর। তখন আমি সেটার ভিত্তিতে তখন আমি চিন্তা করলাম যে আমি জলবায়ুর ইন্টারভেনশনগুলো দেখি, ওখানে কোনো দুর্নীতি হচ্ছে না, কারণ ওখানে দুর্নীতি হলে তো আমরা স্ম্যাশ। তখন আমি ওই 2009-এর দিকে তখন আমরা প্রথম গ্লোবাল কারাপশন রিপোর্ট অন ক্লাইমেট চেঞ্জ 2010-এ যেটা রিলিজ হয়, তখন আমরা
গ্লোবাল, ওইখানে আমরা একটা কেস স্টোরি দিই বাংলাদেশের যে জলবায়ু ফান্ড এবং আদার থিংস। স্যার, জলবায়ুর ক্যানভাসটাও তো আসলে বিশাল বড়। তো এই ক্যানভাস থেকে আপনি পার্টিকুলার কোন কোন সেক্টর নিয়ে বা কোন কোন জায়গা নিয়ে কাজ করা শুরু করলেন, বা আগ্রহের জায়গাটা কি রকম? আমার আগ্রহের জায়গাটা যেহেতু ইকোনমিক্সে আমি পড়াশোনা করেছি, আমি জলবায়ু অর্থায়নটাতে আমি ফোকাস করলাম। কারণ আমি চিন্তা করলাম যে যত কিছুই প্ল্যান করা হোক না কেন, অর্থায়নটা যদি প্রপারলি ইমপ্লিমেন্ট না করা হয়, তাহলে আসলে আমাদের যে ঝুঁকিটা কমানো, ঝুঁকিটা আসলে কমবে না। তখন দেখা গেল যে যদি আমি যে পরিমাণ ফান্ড দেওয়া হলো তার 50% প্রপারলি ইউটিলাইজ না করি, তাহলে তো আমি বলছি যে টাকা তো আমি দিয়েছি, কিন্তু বাস্তবে মানুষের ঝুঁকি থেকেই যাচ্ছে। আচ্ছা। তো আর পভার্টির জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি দারিদ্র বিমোচন যেখানেই করা হোক না কেন, আমরা ডাটা আমাদের বলতেছিল যেসব জায়গায় আপনার বন্যা বা সাইক্লোন বা খরার ঝুঁকি বেশি, সেখানে হলো দারিদ্র্যের হারও বেশি। তাহলে আমাদেরকে দুটো জিনিস একসাথে যদি আমরা সিনার্জি বলি, আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ না করি, অর্থায়নটা ডেভেলপমেন্ট ফাইন্যান্সের নামে যেটা হচ্ছে, তখন আমি এইটার উপর ফোকাস করি। এবং বাংলাদেশের বিশেষ করে ট্রাস্ট ফান্ড হলো 2009 ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড। আচ্ছা। ওইটার ব্যাকগ্রাউন্ডে আরেকটা ফান্ড ছিল, এখন হয়তো অনেকে আপনারা জানেন না, সেটা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড হয়েছিল, মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড নিয়ে। সেইখানে ইউকে গভর্নমেন্টকে যে পলিসি পেপারটা দেওয়া হয়েছিল, ওইটার প্রাথমিক ড্রাফটটা আমার করার সুযোগ হয়েছিল। সেটা টিআইবির কাছে সর্ট করা হয়েছিল, তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সো আই ডিড দ্যাট অন দ্যাট। বাট আমার পার্সোনালি আর বাইরে আমি যারা এই গভর্নেন্স নিয়ে কাজ করতো, এবং আমি যখন গ্লোবাল ক্লাইমেটের যে ফাইন্যান্সের একটা প্রথম প্রজেক্ট শুরু করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে 6টা দেশে, বাংলাদেশে আমি লিড দিতাম 10 সাল থেকে। এন্ড দ্যাট ওয়াজ দ্য ইনোভেশন শুরু হলো। আর অলওয়েজ আমার কাজে আর একটা সবসময় আমি যেটা বললাম যে চ্যালেঞ্জটা হলো ইনোভেশনসটাকে আমি নিই, যেটা সাধারণত অনেকে হয়তো বা নিতে চাইবে না, বাট সেই কাজটাকে আমি এবং লার্নিং বাই ডুইং পছন্দ করি। স্যার, আপনার গল্প শুনছিলাম এবং যেটা ভালো লাগছিল বা অনুপ্রাণিত করছিল, ছোটবেলা থেকে আপনি অনেক বেশি ইনোভেটিভ ছিলেন। ইনোভেশন যেখানে আছে সেখানে আপনি আছেন, এইভাবে আসলে কাজ করে গিয়েছেন। এবং আমি যতদূর জানি যে টিআইবিতে থাকা অবস্থায় আপনি দারুণ একটা প্রতিষ্ঠান আসলে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে চেঞ্জ ইনিশিয়েটিভ। এটা সম্পর্কে একটু শুনতে চাই, ইনিশিয়েটিভগুলো আসলে কি ছিল? টিআইবিতে প্রায় বললাম তো প্রায় 15 বছর 13-14 বছর কাজ করার পর আমার একটা ফিলিংস আসলো যে আমরা প্রবলেমসগুলো জানি, কিন্তু প্রবলেমসগুলো সলিউশনস দরকার, এবং সেই সলিউশনসটা এমন যে আমরা সমাধানটা ওভার দ্য নাইটে আমাদের সম্ভব না। তার মানে হলো আমাদের কোনো একটা ইনোভেশনসে যেতে হবে, যেটাকে আমরা বলি প্রায় যে গভর্নেন্স ইনোভেশন বা শাসনের উদ্ভাবনী পর্যায়ে। এবং সেটার ক্ষেত্রে আমি 2016-তে যখন আমি একটা স্টাডি করি সোয়াস ইউনিভার্সিটির প্রফেসর মোস্তাক খানের সাথে, তখন ক্লাইমেট অ্যাডাপ্টেশনের উপর একটা স্টাডি করি, তখন আমরা দেখলাম যে একই আপনার প্রজেক্ট, একই ধরনের প্রজেক্ট, অভিযোজন প্রজেক্ট, সেখানে কোথাও কারাপশন কম হয়েছে, কোথাও বেশি হয়েছে। তখন আমরা আইডেন্টিফাই করলাম যে যেখানে প্রকল্প যে প্রণয়ন প্রক্রিয়াতে সাধারণ জনগণের এবং সবার সুবিধা দেওয়ার একটা যে প্রক্রিয়া, সেখানে যখন প্রকল্প বেশি আউটকাম আছে এবং মানুষ সেখানে বেশি ইনভলভ হয়েছে, কারাপশন কম হয়েছে, তার মানে দেয়ার ইজ সলিউশনস। তখন আমি চিন্তা করলাম যে উই শুড ওয়ার্ক ডিফারেন্টলি অন ডিফারেন্ট, কারণ দ্যাট ট্রান্সপারেন্সি একটা ওন মোডালিটিস আছে, তারা ওই কারাপশন ফোকাস, তা আমি তখন সলিউশন ফোকাস করে করলাম। কিন্তু সলিউশন তো আমাদের হাতে নেই, অন্য মোস্টলি এটা ডিপেন্ড করে। তখন আমরা চিন্তা করলাম নামটা এমনভাবে দিই যেটা আমরা ইনিশিয়েট করতে পারি, চেঞ্জের একটা ইনিশিয়েটিভ। তার নামটা চেঞ্জ ইনিশিয়েটিভ। 2019-এ রেজিস্ট্রেশন করি। আমার সাথে আরেক ভদ্রলোক ছিলেন, হি ওয়াজ এ বিজনেসম্যান, বাট হি ওয়াজ ভেরি এনথুজিয়াস্টিক, কারণ উনি আল্লাহ নিয়ে গেছেন ওনাকে। তো আমরা তখন শুরু করি, তখন 19 সালে। তো বাই দ্যাট টাইম আমি যেহেতু ওখানে টিআইবিতে কর্মরত, তো তখন আমার যেটা হতো যে আমাদের উনি মূলত দেখতেন, আমি বিকালে এসে মাঝে মাঝে একটু বসতাম। তো এর ভিতরে আবার 20-এ কোভিডের প্যান্ডেমিকের সময় চলে আসলো, এর ভিতরে আমি আবার একটু বেশ বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টও করলাম। বাট তখন 20 সালে যখন প্যান্ডেমিকের সময় অনলাইনে কিছু রিসার্চ কি করা যায়, এই সুযোগগুলো আমরা খুঁজতেছিলাম, তখন আমরা প্রথম কাজটা করি প্যান্ডেমিকের হেলথ যে রেসপন্স, এটার উপরে গভর্নেন্সের নতুন কোন ডাইমেনশন নিয়ে আসা যায় কিনা, এবং সেইটা প্রথম আমরা কাজ শুরু করি 20-এর সেপ্টেম্বর, জুলাইয়ের দিকে, জুলাই আগস্টের দিকে, রাইট, সেই থেকে শুরু। আচ্ছা। তো 20 থেকে শুরু। তারপরে আমি তখন দেখলাম যে দুটো ম্যানেজ করা কোয়াইট ডিফিকাল্ট,
আমি 21-এ এসে ফুল টাইম 21-এর মে মাস থেকে চেঞ্জ ইনিশিয়েটিভে ফুল টাইম বসতে শুরু করলাম অ্যাজ এ ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর বা চিফ এক্সিকিউটিভ হিসাবে। আমাদের কাজের পরিধিগুলো আমি প্রথম থেকেই আমি যেমন 2-3টা এরিয়া প্রথম বেছে নিলাম। একটা হলো যে ক্লাইমেট ফাইন্যান্সের ক্ষেত্রে আমি প্রথম হাত দিলাম না, আমি হাত দিলাম হলো রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ফাইন্যান্সের উপরে। আচ্ছা, কারণ নবায়নযোগ্য জ্বালানি আমরা বলছি, তো আমার উদ্দেশ্যটা হলো যে পৃথিবী যতদিন আছে আপনি সূর্যের আলো আবার বাতাস নিশ্চিত পাওয়া যাবে, তার মানে এইটা ভিত্তিক যে কোনো জ্বালানি আমার জন্য নির্ভরযোগ্য। আচ্ছা, মানে এনার্জি সভরেনিটি বলি, এনার্জি সিকিউরিটি বলি, তাহলে আমাকে এটাতে ফোকাস করতে বাংলাদেশের মতো দেশ। তখন আমি এটাকে অ্যান্ড ফাইন্যান্সের উপর দিকে ফোকাস করলাম। সে ফাইন্যান্সটা গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড লোকাল ফাইন্যান্সের কোন জায়গাটাতে, এবং প্রথম এই এরিয়াটা আমরা বেছে নিলাম। দ্বিতীয় এরিয়াটা বেছে নিলাম আমরা, সেটা হচ্ছে যে আমাদের এই যে জলবায়ু সহনশীলতা বলা হয়, রেজিলিয়েন্স, আমরা নর্মালি অ্যাডাপ্টেশন বলি, মিটিগেশন বলি, আমি বেছে নিলাম সহনশীলতার কাজটা। আচ্ছা, এইখানে কারণ হলো যে সহনশীলতা যদি আমি অর্জন করি, একজন একটা প্রকৃতি বা কমিউনিটি যখন সহনশীল আচরণ করবে তখন সব জায়গায় সহনশীল হবে, নট অনলি রেজিলিয়েন্ট অন ক্লাইমেট বাট অলসো আমি যে কোনো ডিজাস্টারের রেসপন্সের ক্ষেত্রে সে সহনশীল হবে, ম্যানমেড ডিজাস্টার যেটাই হোক, বা তার সহনীয় আচরণ হোক, বা তার ক্ষমতাটা ভালো, এই জায়গাটাতে আমরা বেছে নিই। আর বড় কথা হলো সলিউশনের কাজ করার ক্ষেত্রে আমরা দেখলাম যা কিছুই করি না কেন, প্রকৃতির যদি যে প্রধান উৎস প্রকৃতি আমাদের, যেখান থেকে আমাদের সমস্ত রিসোর্স আসে, সেটাকে যদি আমরা প্রটেক্ট করতে না পারি তখন আলটিমেটলি আমাদের মানে যা কিছু করে এগুলো সাস্টেইন করবে না। আপনি নদী থাকলে, নদীর পানি থাকলে আপনি সেখানে সেচের সুবিধা পাবেন, নৌকা চলতে পারবে, যাতায়াত করতে পারবে, মানুষ যেতে পারবে। যদি নদী না থাকে তাহলে তো আলটিমেটলি আপনার কোনো কিছু কাজ করবে না। আপনি নদী ভিত্তিক যা কিছুই চিন্তা করেন, দেখা গেল ড্রেজিং করছেন কিন্তু ড্রেজিংও লাভ হচ্ছে না, কারণ হলো যে অলরেডি পলিথিনের বিশাল স্তর পড়ে আসছে। তা এইগুলো, সুতরাং এটাকে এই যে ন্যাচারাল রিসোর্স যা আছে এখন পর্যন্ত সেটাকে ইনটেক করার, প্রটেক্ট করার ব্যবস্থা করা। তখন আমি চিন্তা করলাম হাউ ক্যান ইউ ডু দ্যাট। তখন আমরা বেছে নিলাম চেঞ্জ ইনিশিয়েটিভে যে নেচার প্রটেকশন বা নেচার বেস সলিউশনের যে কথা বলা হয়, এটা সলিউশনটা সম্ভব যদি প্রটেকশন করা যায়। তো এই জায়গাটা আমরা বেছে নিলাম। এবং ফরচুনেটলি আমরা প্যান্ডেমিকের সময় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বাট প্যান্ডেমিকের সময় আসলে আমাদের বিস্তার শুরু হয়েছে রিসার্চের বা আমাদের ক্যাপাসিটি। এবং আপনারা আসলে প্রতিরোধটা আগে করতে চাচ্ছেন। রাইট, আমরা প্রতিকারে, কারণ আমাদের কেন এটা লজিক আছে, কারণ হলো যে আমাদের সারা পৃথিবীতে বা আমাদের মতো দেশগুলো রিসোর্স লিমিটেড। আচ্ছা, এখন আপনি প্রতিকার করতে যায় যে পরিমাণ সম্পদ বাড়বে সেটা আপনার নাই। সুতরাং আমাকে এটা সবসময় কস্ট এফেক্টিভ চিন্তা ভাবনা যে আমি যখন প্রতিরোধে যাই, কারণ আপনি যদি বন্যা বাড়তে থাকে আপনি কতটুকু আপনি প্রতিকার করতে পারবেন। আগে তো বন্যাটা থামাতে হবে। বন্যা থামানোর যে বন্যা আমরা থামাতে হয়তো পারবো না যেহেতু আপস্ট্রিম থেকে, কিন্তু বন্যা প্রিপেয়ারনেস, ম্যানেজমেন্ট, আমরা যেটা বলি যে বন্যা ব্যবস্থাপনা যেটা, বন্যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই শব্দগুলো পরবর্তী সময়ে প্রবলেম ক্রিয়েট করে। অ্যাক্টিভিটিগুলো আমরা বলি অনেক কিছু বলি কিভাবে কমানো যায়, ওই মানে ক্ষয়ক্ষতিটা কমানো যায়, এবং এখানে ইনোভেশনসের বিষয় আছে। কারণ আপনি তো চাইলেই ঢাকা থেকে, যেমন আপনার লাস্ট ইয়ার ফেনীতে বন্যা হলো, আপনি ঢাকা থেকে সব মানুষ যে ফেনীর মানুষকে প্রোটেকশন আপনি সবসময় দিয়ে দিতে পারবেন না। তার মানে হলো দেয়ার শুড বি সাম কমিউনিটি ম্যানেজমেন্ট, একটা কমিউনিটি লেড অ্যাপ্রোচ থাকতে হবে, যেটা কোনো ব্যবস্থাপনা আমাকে যেতে হবে ইনস্ট্যান্ট, যাতে ওই মুহূর্তে তারা কাজ করতে পারে। আপনি যেমন একটা হতে পারে, যেমন আমি তখন সলিউশনটা একটা দিয়েছিলাম সরকারকে, যখন চেয়েছিল আমাদের কাছে, আমি বলেছিলাম যে লাইক 20টা ফ্যামিলির জন্য একটা বাড়ি ফিক্স করে দেওয়া, বহুতল ভবন, 4তলা বা 5তলা বিল্ডিং এর একটা তালা সরকার তাকে সুদমুক্ত লোন দেবে, ওটা করবে। যখন যে কোনো বন্যার সময় চেঞ্জ ইনিশিয়েটিভ বলছে যে কোনো বন্যার সময় যেন ওখানে মানুষগুলো অবস্থান নিতে পারে। তো আপনি এই ধরনের ব্যবস্থা না করলে তো আপনি আলটিমেটলি মানে একটা দারুণ প্ল্যানিং থাকবে আপনাদের, ইনোভেটিভ প্ল্যানিং থাকতে হবে, কমিউনিটিতে ব্যবস্থা করতে হবে। আপনি চাইলে ঢাকা থেকে সব সময় গিয়ে আপনি হুটহাট ডিসিশন না নিয়ে আগে থেকে প্ল্যানিং থাকবে, সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন হবে। এবং শুধু চেঞ্জ ইনিশিয়েটিভই নয়, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও ক্লাইমেট এক্সপার্ট হিসেবে কাজ করেছেন। একটু শুনতে চাই কোন কোন প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। আমি বেসিক্যালি আমার দেওয়া প্রথম যেটা হচ্ছে যে ক্লাইমেটের প্রজেক্টগুলোকে ট্র্যাকিং করার যে একটা মেথড আমরা টিমে আমার নেতৃত্বে হয়েছিল, সেটা প্রায় 13-14টা দেশে এখন ওটা অ্যাপ্লাই করা হচ্ছে, ইনক্লুডিং নেপাল, রুয়ান্ডা, কেনিয়া,
যেটা আমি শুনেছি তানজানিয়া বা মালদ্বীপ এরাও করছে। আর আমি কাজ করেছি, যেমন আমি ওয়ার্ল্ড ব্যাংকের যে থার্ড পার্টি মনিটরিং বলা হয়, ওদের ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশনের কাজ, সেটা 2011-12তে আমি করেছি। এখনো মানে ওদের বিভিন্ন ধরনের, ডিরেক্টলি না, অন্যান্য প্রতিষ্ঠানকে আমি করে। ক্লাইমেট ফাইন্যান্স স্পেশালিস্ট হিসেবে, এক্সপার্ট হিসেবে আপনি লেবানন সরকারের প্রকল্পেও কাজ করেছেন। লেবানন সরকারের শুধু না, রিসেন্ট আমি নেপালেরও, আপনার যেটা লেবানন গভর্নমেন্ট এবং নেপাল গভর্নমেন্টের, ওরা গ্রিন ক্লাইমেট ফান্ড নামে একটা সবুজ জলবায়ু তহবিল আছে, এখানে প্রজেক্টগুলো নেওয়ার ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিং করে দেওয়া তাদের সরকারের কর্মকর্তাদেরকে, এটা আমি করেছি। এই প্রজেক্টের কাজ কি ছিল? এইটা কাজ ছিল যে সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, তাদেরকে আপনার মডিউল ডেভেলপ করে দেওয়া, ট্রেনিং করে দেওয়া, যে কিভাবে একটা প্রপোজাল লিখতে হবে এবং কোন কোন কম্পোনেন্টে কোন ধরনের রেশনালিটি দিতে হবে, এবং এট দ্য সেম টাইম তার অগ্রাধিকার তালিকা আগামী 5 থেকে 10 বছর কোন জায়গায় তারা ক্লাইমেটের প্রজেক্টগুলো ফাইন্যান্সের জন্য তারা তালিকাগুলি করবে, কি কি ইন্ডিকেটরের ভিত্তিতে, এবং এট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে দেওয়া, যে কোন ইকোনমিক বেনিফিটটা কিভাবে তাদের মেজার করতে, এই জিনিসগুলোকে করে দেওয়া। এবং এটা ভেরি ইন্টারেস্টিং কাজ ছিল। এবং দুটো সরকারি এখন তাদের অ্যাক্সেস ক্যাপাসিটিটা বাড়ছে, এবং আই ওয়াজ ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স এক্সপার্ট হিসেবে তাদেরকে, এখন আমি মাঝে মাঝে তাদেরকে গাইড করার চেষ্টা করি। তো এর বাইরে আমি এডিবির সাথে কাজ করেছি, ইউএনডিপির সাথেও গত বছরই ইউএনডিপির এখানকার যে ক্লাইমেট ফাইন্যান্স রিলেটেড স্টাডি করে দিয়েছে। আমি এশিয়া ফাউন্ডেশনের সাথে কাজ করলাম, ইউএসআইডির সাথে আগেই কাজ করেছি। আমি যেটা সবসময় কাজের ক্ষেত্রটা, আমি আমার যেটা ইন্টারেস্টের জায়গায়, ওখানে যদি কেউ মানে কাজের পরিধির ক্ষেত্রে হয়, তখন আমি কিন্তু ওইটা কাজ করতে আগ্রহী বেশি হই, রাদার দেন ওই টিপিক্যাল কনসালটেন্সি মোডে আমি কাজ করি না। মানে আমার চয়েসের জায়গা যদি থাকে, আই লুক ইনটু দ্যাট, এবং সেখানে ইনোভেশনসটা আমার প্রায়োরিটি। আমি কখনোই সেম বিষয়ের উপরে অনেকে কাজ করতে পছন্দ করে, আই ডোন্ট। আমি যেটাতে অলরেডি ডান, এরপরের স্টেজটাতে আমি কাজ করতে আগ্রহী অন্যদের সাথে। একদমই তাই। দেশের বাইরে বিভিন্ন জায়গায় তো আপনি কাজ করছেনই, একই সাথে বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর একটা বিষয় নিয়ে কাজ করছেন, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নবায়নযোগ্য শক্তির অর্থায়ন। এই যে নবায়নযোগ্য শক্তির অর্থায়ন নিয়ে আপনি একটা গবেষণাও পরিচালনা করছেন, এই গবেষণা থেকে আসলে কি উঠে আসলো? আমরা এই গবেষণা 2023-এ প্রথম, যে নবায়নযোগ্য অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকিগুলো কি আছে বাংলাদেশে, প্রায় 13টা ঝুঁকির আমরা আইডেন্টিফাই করেছিলাম। তার ভিতরে প্রায়োরিটি 4টা প্রধান ঝুঁকি। এর ভিতরে বলা ছিল যেমন পারমিট রিস্ক, মানে হলো যে যখন কেউ অর্থ সরকারের প্রকল্প পেতে চায়, তার ঝুঁকিটা বেশি এন্টারপ্রেনিয়ররা মনে করছিল। এবং সেটা কিন্তু আমরা জানি যে সরকার ইতিমধ্যেই 31টা প্রকল্পের এলওআই ক্যান্সেল করেছে, পসপোন করেছে। মানে হলো যে ঝুঁকিটা ছিল এক্সচেঞ্জ রেট রিস্ক। মানে তখন আপনার মনে আছে নিশ্চয়ই যে ডলারের দাম বাড়তে শুরু করছিল, তখন ইম্পোর্টাররা, তারা যারা মানে এন্টারপ্রেনিয়ররা যেটা অলরেডি এলসি করছে, সেটা দাম বেড়ে গেছে, তো সে আসলে প্রজেক্ট করতে পারবে কিনা নবায়নযোগ্য। তারপরে ছিল এরকম আরেকটা ল্যান্ড একুইজিশন রিস্ক, একটা বড় রিস্ক ছিল, সব জায়গায় দেখা যাচ্ছে ঝামেলা ছিল। এরপরে আরেকটা রিস্ক তারা বলেছিল, সেটা হচ্ছে যে আপনার ওই কি বলা হয়, ইন্টারনাল যে ফাইন্যান্স, অ্যাক্সেস টু ফাইন্যান্সের রিস্কটা। অনেক সময় ব্যাংকের মানে সাডেনলি বলো যে টাকা নাই, এগুলো। তো এই রিস্কগুলো আরো বেশি নিটিগিটিতে আমি গেলাম না, কিন্তু আমরা ওই প্রথম বাংলাদেশে আমরা যে অ্যাক্সেস টু ফাইন্যান্স করার ক্ষেত্রে কি রিস্কগুলো আছে সেটা আমরা আইডেন্টিফাই করি। বাট হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা ওইটার থেকে নতুন আরেকটা প্যারাডাইম শিফট হয়ে গেছি, সেটা হলো ঢাকা রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ফাইন্যান্স স্টক ড্রাফট নামে আমরা একটা নতুন ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়েছি, যেটা ঢাকায় বসে গ্লোবাল নলেজগুলোকে আমরা কিভাবে নিয়ে আসা যায়। আচ্ছা, এবং সিগনেচারটা হবে ঢাকায় হবে, মানে কিন্তু ইন্টারন্যাশনালি এক্সপার্টরা, পলিসি মেকাররা তারা আসবেন, কথা বলবেন, আমাদের এন্টারপ্রেনিয়ররা কথা বলবেন। এইটা আমাদের একটা সিগনেচার ইভেন্ট শুরু করেছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা ন্যাচার রিসোর্স বেসড, আমরা যে ন্যাচারাল রাইটসের যে জায়গাটাতে, সেইখানে আমরা নতুন একটা কাজ শুরু করেছিলাম। আচ্ছা, সেটা 2024-এর প্রথম দিক দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এটা আমার নতুন, মানে আমার 50 বছরের এই কর্মের যে জায়গাটাতে, মানে নেচার নিয়ে আমার যে ইয়াটা, ইনসাইটটা, তো সেইখানে এসে প্রথম আমি দেখলাম যে সারা পৃথিবীতেই আমাদের সমস্ত কনফ্লিক্টের মেইন প্রবলেমটা দাঁড়াচ্ছে যে মানুষ বা প্রত্যেকটা প্রাণী বা প্রকৃতি জন্মগতভাবে তার যে অধিকার, সে অধিকারে মানুষ হিসেবে আমরা তার অধিকার হরণের প্রক্রিয়াতে আমরা কিন্তু সুপিরিয়রিটি হিসেবে আমরা প্রকৃতি হরণ করছি। স্যার, রাঙা সকালের এই আয়োজনে আসলে যেটা হয় যে খুবই অল্প একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পুরো জীবনটা ঘুরে নেই।
যে আপনার কর্মজীবনগুলো এত সুন্দর এবং আপনি আপনার জলবায়ু নির্ভর যে ভাবনাগুলো সেগুলো এত সুন্দর, সেগুলো দর্শকরাও নিশ্চয়ই ভীষণ উপভোগ করছে, আমরা তো জানার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। স্যার, বাংলাদেশ নিয়ে আমার একটি প্রশ্ন আছে যে বিশ্বে যেসব জলবায়ু ঝুঁকিতে দেশগুলোর নাম রয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম একটি জায়গায় রয়েছে। কীরকম জায়গায় রয়েছে এটা যেমন জানতে চাই, একই সাথে এই ঝুঁকিগুলো নিরসনের জন্য বা প্রতিরোধের জন্য বিভিন্ন বিদেশি সংস্থা থেকে অর্থনৈতিক ফান্ড আসে, সেগুলো বাংলাদেশ কি সঠিকভাবে পাচ্ছে? যদি না পেয়ে থাকে বা পেয়ে থাকে, এর মাঝখানে কি কোনো কারণ আছে কি না? ধন্যবাদ। প্রথম কথা হলো যে আমরা যতখানি পাওয়ার কথা আমাদের বছরের চাহিদার 2 থেকে 3% সর্বোচ্চ 5% তহবিল আমরা আন্তর্জাতিকভাবে নিতে পারছি। এখন বলা যেতে পারে যে যারা পেয়েছে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়তো খারাপ না, কিন্তু আমরা যে পটেনশিয়াল ছিল সেখানে কিন্তু যেতে পারি না। প্রথম কথা হলো 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু একটা সিদ্ধান্ত ছিল যে আমাদের জলবায়ু অর্থায়ন একটা কৌশলপত্র হতে হবে, একটা রোডম্যাপ হতে হবে, সেটা কিন্তু আমাদের নেই। আচ্ছা, বাংলাদেশে ইনফ্যাক্ট আমাদের কিন্তু জলবায়ু নীতিও নাই। তো আমাদের কর্মকৌশলে একটা টাইম বাউন্ড একটা পরিকল্পনা থাকা উচিত ছিল যে কোন উৎস থেকে আপনি আন্তর্জাতিক উৎস থেকে কোন খাতে অভিযোজন না প্রশমন খাতে কত নেবেন, বা আপনি কোন কৃষি খাতে না স্বাস্থ্য খাতে কত নেবেন, এরকম একটা টাকা আমাদের টার্গেট সেট করা উচিত ছিল। অ্যাট দ্য সেম টাইম কোন কোন প্রতিষ্ঠান থেকে আপনি নেবেন, এটা কি লোন নেবেন নাকি অনুদান নেবেন, বাংলাদেশ তো অনুদান প্রাপ্য আমাদের, এবং কর্মকৌশল এবং একটা জবাবদিহিতার, এবং আমাদের অ্যাট দ্য সেম টাইম ক্যাপাসিটি, একটা ভালো প্রকল্প যেটা প্রপোজাল বলি আমরা, যেটা প্রকল্প প্রস্তাবনা, এটা তৈরি করার ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটির অনেক ঘাটতি। আর সরকারের কোনো প্রতিষ্ঠান আপনি কিন্তু এখন পর্যন্ত জলবায়ু তহবিল পাওয়ার জন্য আন্তর্জাতিকভাবে তারা খুব বেশি ক্যাপাবিলিটি অর্জন করতে পারে না। যে দুটো প্রতিষ্ঠান সবুজ জলবায়ু তহবিল থেকে, সেটাও সেমি গভর্নমেন্ট প্রতিষ্ঠান। তো আমাদের বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় যে আমরা যতটা আন্তর্জাতিকভাবে যতটা কথা বলি, অ্যাট দ্য সেম টাইম কোথায় যেন একটা অসামঞ্জস্য ডাউন দ্য গ্রাউন্ডে থাকে, যে ওই অনুযায়ী প্রিপেয়ারনেস ঝুঁকিতে আছি। আমার অর্থ, তো আমাদের যেমন সরকার ক্লেম করছে যে তার বাজেটের প্রায় $4 বিলিয়ন সে ব্যয় করছে জলবায়ু সম্পর্কিত, তো আমার এই টাকাটা তো আমি পুরোটা আমার দেওয়ার কথা না, এই টাকাটা একটা বড় অংশ আন্তর্জাতিক অর্থ থেকে আসা উচিত। এবং আমরা যেমন চেঞ্জ ইনিশিয়েটিভ, এবার আমরা এই প্রথম বাংলাদেশের পক্ষ থেকে আমরা ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সারা পৃথিবীতে 8টা ফান্ড তারা প্রোগ্রাম চালায়, তা আমরা অবজারভার হিসাবে আমরা 3 বছরের জন্য সিলেক্টেড হয়েছি। ইট ইজ এ লং ফাইট, একেবারে গ্লোবাল ফাইট করে আমরা হয়েছি। বাট এই যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড, এখান থেকে কিন্তু আমাদের অ্যাক্সেস টু ফান্ডের যে পরিমাণ আমাদের হওয়া উচিত সেখান থেকে কিন্তু আমরা নিতে পারি না, খুবই অল্প অল্প গ্র্যান্টও আছে কিন্তু। তো আমাদের এরকম টার্গেট করে করে, যেটা দেখা গেছে যে ভারত, যেখানে যেমন অ্যাডাপ্টেশন ফান্ড একটা আছে গ্লোবাল, ভারত এবং চায়না মিলে প্রায় পুরোটা অ্যাডজাস্ট করে আছে, কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু আদার সোর্স আছে, বাংলাদেশের কিন্তু সোর্স লিমিটেড। সুতরাং আমরা এই লোনগুলো বা আন্তর্জাতিকভাবে জলবায়ু তহবিল পাওয়ার ক্ষেত্রে লোনের যে উপরে ডিপেন্ডেন্সি, এটা কিন্তু একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। উল্টা আমরা যা নিয়েছি তার বড় একটা অংশ লোন নিয়েছি, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের যেটা ক্লাইমেট ডেট রিস্ক ইন্ডেক্স, যেটা চেঞ্জ ইনিশিয়েটিভ গ্লোবালি আমরা এলডিসি কান্ট্রি 20টা এলডিসি কান্ট্রি বাংলাদেশ সহ এই গত COP29 রিলিজ করলাম আমরা, যেটা জলবায়ু সম্মেলন, সেখানে দেখলাম যে বাংলাদেশের ঝুঁকিটা বাড়ছে, প্রায় $80 করে পার ক্যাপিটা ক্লাইমেট জলবায়ু তহবিল ঋণের ঝুঁকি বাংলাদেশের ঘাড়ে, যেটা 2009 আগে শূন্য ছিল। তো এই আমরা লোনগুলো আসলে নেওয়ার ক্ষেত্রে বা আমরা যেভাবে প্রস্তুতি নেওয়া, আমাদের কিন্তু আরো অনেক অর্থ আছে, সুযোগ আছে। যেমন আমাদের ইনোভেটিভ ফাইন্যান্সিং এ যাওয়া উচিত, সিএসআর, যেটা সামাজিকভাবে আমরা কিন্তু অনেক সময় দুর্যোগের সময় মানুষকে কিন্তু দানও করি। আপনি জানেন যাকাত একটা বড় অংশ আমরা দিই, কিন্তু এটাকে কিন্তু আমাদের পাবলিক ফাইন্যান্স বা কমিউনিটি ফাইন্যান্সে কিন্তু আমরা চিন্তা করি না। তো এটার প্রায় বছরে প্রায় $7 থেকে $8 বিলিয়ন আমরা জাকাত থেকে দিতে পারি যদি আমরা প্ল্যান করি। সরকারের 40,000 কোটি টাকা আপনার দেয় সোশ্যাল সেফটি নেটে, যেটা সাধারণ, এটাও টাকাটা কিন্তু এখান থেকে যেতে পারে। সো হোয়াট ইজ আই সি, যে আমাদের কমিউনিটি লেড অ্যাপ্রোচে যেতে হবে, কমিউনিটি লেড রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্কে যেতে হবে, এবং সেখানে সরকারের পাশাপাশি কমিউনিটিতে যারা অনুদান দেয় তাদেরকে করা, এবং যারা, যেমন আপনি
লোকাল গভর্নমেন্ট কি করতে পারে, লোকাল গভর্নমেন্ট যারা পলিউশন করছে তাদের উপর পলিউশন ফি দিয়ে এই টাকাটা আমরা কিন্তু লোকাল এনভায়রনমেন্টাল ক্লিনিং ফিতে যেতে পারি। সো উই নিড সামথিং ইনোভেটিভ অ্যাপ্রোচ, এবং আমরা কিন্তু গত বছরে চেঞ্জ ইনিশিয়েটিভ অলরেডি গ্রিন বাজেটের একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে, সেখানে কোন কোন খাতে কার্বন ট্যাক্সিং করা বা পলিউশন ট্যাক্স করে ফি করে আমরা বছরে প্রায় দেখা যাচ্ছে যে পুরো ক্লাইমেট বাজেটের একটা অংশ যারা বিদেশের থেকে আপনার কার্বন ডিপেন্ডেন্সি ইন্টেন্সিভ ভেহিকেল নিয়ে আসছে এটার উপর ইম্পোজ করে কিন্তু আমরা নিয়ে নিতে পারি। সো দ্যার ইজ এ পসিবিলিটি যে আমাদের সরকার এখন মানে আমাদের রেদার ক্লাইমেট প্রসপারিটি দিয়ে দিতে হবে। মানে আমার যেটা আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমাদের একটা প্রপার প্ল্যানিং এবং কনসিস্টেন্সি থাকা। আজকে সরকার আমি পরে সরকার এসে আবার বাতিল করে দিলাম বিষয়টা, এইটা আরেকটা প্রবলেম। এর সাথে আমিও একটা বিষয় যোগ করতে চাই জেরিন, সরকারের পাশাপাশি কিন্তু জনসচেতনতাও খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার এবং জলবায়ুর এই বিষয়টাই। কারণ জলবায়ুকে যদি সঠিকভাবে চর্চা করা যায়, তার নার্চার করা যায়, সঠিক যত্ন নেওয়া যায়, তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে জলবায়ু তার সঠিক যে প্রবাহে সেটিতে থাকবে। ইউ আর রাইট, মানে প্রকৃতি আপনার যে আপনি নদীমাতৃক বাংলাদেশ টিকবে না যদি নদী না থাকে। তা নদীকে আপনার প্রোটেকশন দিতে, নদী দখল করলাম দূষণ করে আবার যদি বলি যে আমি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আছে, দুটো কিন্তু একসাথে যায় না। মানে আপনাকে আপনার রিসোর্সগুলিকে প্রোটেক্ট করতে হবে। বাংলাদেশ টিকবে না যদি নদী না থাকে। কথার মধ্যে কিন্তু একটা কবিতা রয়েছে, এবং মাসুক আমি আসলে সেটা বলতে চাচ্ছিলাম যে আমরা জলবায়ু নিয়ে শুনেছি, আমরা আসলে সারা বিশ্ব সম্পর্কে অনেক বেশি তথ্য পেয়েছি, কিন্তু আমরা কি জানি যে আমাদের সঙ্গে যে অতিথি যুক্ত আছেন তিনি একজন কবিতার মানুষ, বা ছোটবেলা থেকে যেটা আসলে 30 সালে জন্মগ্রহণ করা আসলেই সার্থক, নজরুলের জায়গায় এত দারুণ একজন মানুষ, অনেক গুণে গুণান্বিত। স্যার, আপনার এই লেখালেখির সম্পর্কে একটু শুনতে চাই। আমি আসলে মানে নিজেকে কবি বলতে চাই না, কারণ আমি আসলে কবিতা লিখি এগেইন যেটা হলো আমার ভালো লাগার জন্য আমি লিখি। যখন যেটা মনে হয়েছে, এমন হয়েছে যেমন আমি জার্মানির বন শহরে বসে আছি, ওটার পাশে রাইন নদীর তীরে হয়তো বা বিকালে বসে আছে, হঠাৎ করে ভালো লাগলো, আমি ওটার উপর একটা কবিতা যেমন লিখে ফেলছি, ওখানে বসে লিখছি। এরকম আমি যেমন হয়তো দেখা গেছে যে কোনো কোনো সময় যেমন জেরুজালেম নিয়ে আমার একটা কবিতা আছে, মানে জেরুজালেম মানে আমরা দেখি ফিলিস্তিন বা তখন এই কবিতাটা যখন আমি লিখি তখন কিন্তু প্যালেস্টাইনের ক্রাইসিসটা এই বর্তমান পর্যায়ে গাজার এই ক্রাইসিসটা হয় না, এটা 2017-তে লেখা। তো তখন আমি জেরুজালেম কেন্দ্রিক একটা কবিতা লিখে বলছি, আমার এক ধরনের ফিলিংস এসছে। তো এই লেখালেখিটা আমি বললাম যে আমি যেমন প্রথম 2018-তে এই প্রভাতের ফেরিওয়ালাটা আমি লিখি, তখন সেখানে আমার বেশ কিছু কবিতা আমি আমার বোধ থেকে লিখি। স্যার, তাহলে কি আমরা বলতে পারি যে একদমই মনের খোরাক থেকে বা মনের ভালো লাগা থেকে আপনি লেখালেখি এবং আত্মার সংলাপ পরের যে বইটা, এখানে কবিতা এবং একই সাথে কথন আছে। এটা মূলত ফেসবুকে আমি প্রথম আত্মার সংলাপ মানে আমার কিছু ফিলিংস আমি শেয়ার করতে, তারপরে হঠাৎ করে দেখলাম যে এটা তো আসলে প্রকাশক। এবং আমি একটা জিনিস মাসুক, বইটা যেহেতু আমি একটু খুলে দেখলাম, যেই জিনিসটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে স্যারের লেখাগুলোর মধ্যে সব জায়গায় প্রকৃতির কথা বলা আছে, প্রকৃতির কষ্টের কথা আসলে তুলে এসেছে, প্রতিটা লাইনে উঠে এসেছে। আমরা যদি স্যারের মুখ থেকে একটু শুনি যে কোনো একটা কবিতা বা যে কোনো কয়েকটা লাইন। স্যার, স্যার আপনার লেখা সুন্দর কবিতা আপনার। আমি তাহলে একটু বেসিক্যালি আমি কিন্তু আবৃত্তিকার না, সুতরাং আবৃত্তি যারা করে তাদের মতো তো বলতে পারবো, বাট আমার মানে যেমন একটা কবিতা আছে, যেমন আমি যেটা লিখেছিলাম প্রকৃতির সান্নিধ্যে। জি। তো এরকম আর কি, নক্ষত্র সমুদ্রে মেঘের পাহাড়, আকাশে আধারের প্রচ্ছায়া, গোধূলি সমুদ্র গ্রাস করে আলোর ঝর্ণা দ্বারা, সন্ধ্যা তারা হারায় আবছায়, আলো আধারের দোলা চলে জীবনের খেরোখাতা, চন্দ্রমায়ের মায়াবী স্পর্শ সঞ্জীবনী সুধা ছড়ায়, আকাশের নীলাভ তারা উদাস নয়নে তাকিয়ে রয় টলমলে দিঘির নয়ন পাতে, ভুতুম পেঁচার ডাক, কুণ্ডলি পাকানো ভয়ার্ত কুকুরের তীক্ষ্ণ কান্না, বুকে বাজে অমঙ্গলের দ্রিম, প্রকৃতি বিহনে শব্দহীন রাত কাটে। দারুণ, চমৎকার স্যার, এত সুন্দর একটি কবিতা আসলে সকালটাকে উজ্জ্বল করে দিল। স্যার, এই সাথে আপনার কাছ থেকে আরেকটি ছোট্ট বিষয় জানতে চাই, ছোট্ট করে। সামাজিক দুটি সংগঠনের সাথে জড়িত, আপনি চেয়ারপারসন সেখানকার, একটু সংগঠন দুটো সম্পর্কে দুটো নাম জানতে চাই। একটা হলো আপন ফাউন্ডেশন, একটা বাচ্চাদের মূলত আমরা ওয়ার্কিং চিলড্রেনদেরকে নিয়ে কাজটা করি আপন ফাউন্ডেশনে, সেটা 2009-10 থেকে মূলত আমি প্রতিষ্ঠানের সাথে আছে, এখন সেটার চেয়ারপারসন হিসেবে আছি। আমরা
মূলত যারা যেমন বস্তিতে বা যারা ভাসমান বাচ্চা আছে তাদেরকে পড়াশোনা করানো এবং তাদেরকে স্বাস্থ্যের যতখানি সম্ভব দেওয়া। এট দ্য সেম টাইম হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে রিকভার করি আমরা, তাদেরকে রিকভার করে রিইন্টিগ্রেশন বলি আমরা ফ্যামিলির সাথে। এই পর্যন্ত প্রায় 600-র মতো বাচ্চাকে আমরা রেস্কিউ করেছি, করে আবার ফ্যামিলিতে ব্যাক করে তাদেরকে। তো সেটা আমাদের শেল্টার আছে, ওখানে আমরা রাখি। যখন হয়তো দেখা গেল যে কমলাপুর স্টেশনে অথবা এয়ারপোর্ট স্টেশনে সে এলোপাথারি গুড়া আমাদের ভলান্টিয়ার আছে কমিউনিটি, সেগুলোকে আইডেন্টিফাই করে পুলিশের সহায়তা আমরা তাদেরকে নিয়ে ওই শেল্টারে রাখি যতক্ষণ। এটা গেল একটা। আর এট দ্য সেম টাইম আমার এলাকাতে আমি কিছু কাজ ভলান্টারি কাজ করি। আমার বাবার একটা ছোট ফাউন্ডেশনের মতো আছে, তার নামে কিছু কাজ মাঝে মাঝে করার চেষ্টা করি। আর রিসেন্টলি যেমন নজরুল বিশ্ববিদ্যালয় যেটা আছে ওটার সিন্ডিকেট মেম্বার হিসেবে আমাকে সিলেক্ট করা হয়েছে। ভেরি কোইন্সিডেন্স এগেইনস্ট আমি সেটা চিন্তাও করিনি। তো ওখানে আমি বেশ কিছু এই কাজগুলো যেমন প্রকৃতির রিলেটেড কাজগুলো আরো কিছু কি করা যায়, দারুণ দারুণ কাজের সাথে আপনি যুক্ত স্যার, এবং আপনার জন্য অনেক শুভকামনা যে আপনি আপনার এই কর্মময় জীবন আরো সুন্দরভাবে রঙিনভাবে চালিয়ে যান। অনেক শুভকামনা। আমরা যেহেতু চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, যদি রাঙা সকালের দর্শকদের আপনার কিছু বলার থাকে। আমি মনে করি মানুষ জন্মগতভাবে তার প্রকৃতির যে অধিকার দিয়েছে, প্রত্যেকটা প্রাণী, মানুষ শুধু না প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকার এবং জন্ম কর্ম বর্ণ নির্বিশেষে যখন বৃষ্টি পড়ে সেখানে কিন্তু বৃষ্টির পানির ফোঁটা ধর্মভেদে কোনো পার্থক্য হয় না। যখন সে নদী বয়ে যায় এমন হয় না যে কোনো কারো ধনীর ঘরের নদীর পানি বেশি যায় বা বন্যা বেশি হয়। তো সুতরাং আমরা প্রকৃতির সাথে একাত্মভাবে থাকবো এবং প্রকৃতিকে সুরক্ষা দেবো। প্রকৃতিকে সুরক্ষা দিলেই মানুষ বেঁচে থাকবে। আর যদি প্রকৃতি না থাকে তাহলে মানুষ বাঁচবে না। প্রকৃতি একমাত্র টেকসই। এবং আমার যে সর্বশেষ যেটি প্রাকৃতিক অধিকার ভিত্তিক বৈশ্বিক সুশাসনের যে বইটি আমি লিখেছি সেখানে এই ফ্রেমওয়ার্কটা দিয়েছি। আমরা আশা করি মানুষ আবার চেতনা ফিরে পাবে, বাংলাদেশের আবার রক্ষা পাবে এবং পৃথিবী আমরা একটা সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার।